সন্ধ্যা থেকে ঘরময় পায়চারি করার পর একসময় শরীরে উসখুসানি আরম্ভ হলো। মনে মনে ভাবলাম, ওকালতি পেশাটা আজকাল বড্ড একঘেয়ে লাগছে। এমনিতেই গাঁয়ের এই বনেদি বাড়িতে প্রাণী বলতে আমরা মাত্র দুজন, আমি আর সনাতনী চাকর মনোহরদা। এদিকে তাঁর বয়সও 60 ছুঁই ছুঁই। ঘড়ির বড় কাঁটাটা আর 12 ঘরের অবস্থান জানান দিচ্ছে রাত অনেক হয়েছে। বাইরে প্রচণ্ড ঝড় আর থেকে থেকে খানিক বৃষ্টি। বাবু, আপনারে খেতে দিয়ে দিই? দরজার বাইরে থেকে মনোহরদা প্রশ্ন করল। আহ মনোহরদা, তোমাকে না কতবার বলেছি কাজের সময় একদম আমাকে বিরক্ত করবে না। যাও, তুমি খেয়ে শুয়ে পড়ো। কথাটা শেষ হতেই মনোহরদা মাথা নিচু করে অন্যদিকে চলে গেল। এই হলো আমার একাকিত্বে ভরা পৃথিবী। আত্মীয় পরিজনেরা বহু বছর আগেই গাঁয়ের ল্যাটা চুকিয়ে শহরে পাড়ি জমালেও বহু অনুরোধ সত্ত্বেও আমি যেতে পারিনি কখনো। সত্যি বলতে কেমন একটা নারীর টান অনুভূত হয় এই পুরনো ইটের চাঙর ঘেরা বাড়িটায়, যা ছিন্ন করা এই জন্মের অসাধ্য। রাত তখন আরও গভীর হয়েছে। কাজের ঘোরে নিজেকে হারিয়েই ফেলেছিলাম। এমন সময় ধূপ ধূপ শব্দে অফিস ঘরের দরজা ধাক্কানোর শব্দ। ঘড়ির দিকে চেয়ে খানিক বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কে? ওপাশ থেকে কোনো সাড়া ভেসে এলো না। আরে এত রাতে কে? আশ্চর্য! তখন উঠে গিয়ে সেদিকে পা বাড়ালাম। দরজা খুলে বেশ চমকে উঠলাম। দরজার ওপারে গুপ্তিপাড়ার মামাতো ভাই অনিমেষ। তার চুলগুলো উদ্ভ্রান্তের মতো এলোমেলো, গায়ে ছেঁড়া শার্ট আর চাপ চাপ রক্তে মাখানো প্যান্ট। ওর এই অবস্থা দেখে একটু ভয় পেলাম। আজ তা প্রায় বছর 15 পরে ওকে দেখলাম। মুখের আদল এখনো সেই একই রকম। কি রে ভাই, তুই? কি হয়েছে? ও কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল শুধু। এই অবস্থা কি করে হয়েছে তোর, বল। অগত্যা তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বসবার ঘরে নিয়ে এলাম। অনিমেষ তখনও এক কোনো অজানা ভয়ে থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ যেতে খানিক থিতু হয়ে ফুঁপিয়ে উঠেও বলা শুরু করলো, ওরা আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। অনিমেষের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। কারা তোকে মেরে ফেলবে? দাদা, তুমি তো জানোই আমার প্রমোটিং এর কাজ, আর এটা সেই জমি সংক্রান্ত বিবাদ। ওরা ওরা আমাকে সারাটা দিন আতঙ্কে রেখেছে। কারা? এক নামকরা প্রমোটিং কোম্পানি। এক কথায় তারা আমার প্রতিদ্বন্দ্বী। আমার মনে হয় ওরাই আমাকে নানাভাবে ভয় দেখাচ্ছে। আচ্ছা, ওরা যেন আমার পিছনে জ্যান্ত ভূত ছেড়ে দিয়েছে। আদিম অতল অন্ধকার থেকে উঠে আসা একদল অতৃপ্ত আত্মা। আত্মা? হ্যাঁ হ্যাঁ, আত্মা। তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো, মাঝরাতে বুকের ওপর উঠে আমার সারা শরীর ধারালো নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রোজটা এমন হয় না, তবে আজ। কথাটা শেষ করেও ফোঁপাতে লাগলো। তারপর একটু থেমে বলল, কোনো মতে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আর বড় রাস্তায় ওঠার পর তোমার কথাই মনে পড়ল প্রথমে। বেশ করেছিস, তোকে কোথাও যেতে হবে না। এ বাড়িতে এমনিও আমি একাই থাকি। তুই থাকলে তাও একটা সঙ্গী জুটবে। এখন কটা দিন এখানেই থাক তুই। ওকে শান্ত করার জন্য কথাগুলো বললাম। তাও ভয় কেমন কুঁকড়ে রইল। কিন্তু এখন কি হবে দাদা? কিচ্ছু হবে না। কাটা জায়গাগুলো একটু ওষুধ লাগিয়ে নে। আপাতত শুয়ে পড়। কাল সকালেই ওই সংস্থার বিরুদ্ধে আমি কেস করব। এত চিন্তা করিস না তো। না না দাদা, ওরা খুব ভয়ঙ্কর, বিভৎস। এরপরে ওরা তোমাকেও। ও তোর মনের ভুল। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। তুই রেস্ট কর তো এখন। সকাল তো প্রায় হয়েই এলো। আদালতে কেস উঠল। একদিকে অনিমেষ, অপরদিকে প্রতিপক্ষ সেই প্রমোটিং সংস্থার কর্ণধার। মিস্টার সেন, আপনি জঘন্য কাজটা কি করে করলেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এরকম কোনো কাজ আমি কখনো করিনি। এরকম প্রমাণ ছাড়া আপনি আমার ওপর এই মিথ্যে অ্যালিগেশন আনতে পারেন না। প্রমাণ নেই সেটা আপনাকে কে বলল মিস্টার সেন? সব আছে। সেটা ঠিক সময় আদালতে পেশ করা হবে। আই অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেইনড। আপনি আমার মক্কেলকে অহেতুক চাপ দিয়ে তার থেকে সত্যের জায়গায় মিথ্যে কথাটা আদায় করার চেষ্টা করছে। এর আগে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আমি অনিমেষ বাবুকে একটা কোশ্চেন করতে চাই।
আপনি যে বলছেন আপনাকে মিস্টার সেন বিভিন্নভাবে হ্যারাস করেছে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে স্যার, প্রমাণ আছে। উনি মাঝে মধ্যেই আমার অফিসে এসে আমাকে হুমকি দিতেন। আমার অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলেই তা পাওয়া যাবে। মিস্টার সেন, কাকে আপনি হুমকি বলছেন? আমার প্রাপ্য টাকা চাওয়া কি আমার অপরাধ? না স্যার, না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। অর্ডার, অর্ডার। সেদিন রাতে ডিনারের পর আমি আর অনিমেষ দুজনেই ছাদে উঠলাম। গরমটা কেমন ভ্যাপসা, বারবার ঘাম দিয়ে উঠছে সারা শরীরে। কিছুক্ষণ নিশ্চুপে হাঁটার পর নিস্তব্ধতা ভেঙে বললাম, অনিমেষ, তুই কি প্রথম থেকেই প্রমোটিংয়ে ছিলিস? ও একটু থতমত খেলো, তারপর হালকা হেসে বলল, না না, প্রথম দিকে শিলিগুড়ির এক জঙ্গলে কাঠের বিজনেস করতাম, কিন্তু কিছুদিন হলো ওই ব্যবসা ছেড়ে দিয়েছি। শেষের দিকে ওখানকার ওয়েদার আমার একদম শ্যুট করছিল না। ও, কতদিন হলো ওখান থেকে চলে এসেছিস? তা প্রায় মাস 6। আর তাছাড়া কি বলো তো, কাঠের ব্যবসায় আজকাল আর সেরকম লাভ নেই, তাই সব ছেড়ে ছুড়ে এখানে চলে এলাম। আর তারপর প্রমোটিংয়ের ব্যবসা করতেই এই কাণ্ড। ও, তা বাকি ভাই বোনেরা এখন সব কেমন আছে জানিস? ফেরও চুপ করে গেল, একটু ভেবে থেমে বলল, হ্যাঁ, ওরা সব ভালোই আছে। কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেলাম বলতো। তারপর বাদ বাকিরা তো কেউ আমেরিকা, কেউ লন্ডন। তবু ভালো, তোর সাথে এদেশের মাটির একটা যোগাযোগ আছে। যা বলেছ, বড্ড ঘুম পাচ্ছে, আমি যাই। তুমি আসবে? না রে, আমি একটু বাদে ঘুমোবো, আমার তাড়াতাড়ি শোবার অভ্যেস নেই। তুই শুয়ে পড়, আমি যাচ্ছি। তারপরও গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। ঘড়িতে তখন রাত 1টা ছুঁই ছুঁই। সেই নিস্তব্ধ থমথমে পরিবেশে চুপচাপ নানা কথা ভাবতে ভাবতে পায়চারি করছিলাম। হঠাৎই অদূরে কার্নিশ ঘেঁষে কি যেন একটা নিকষ ছায়া উত্তরে চলে গেল। ব্যাস, ওই একবারই। তারপর হুশ করে সেই অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল ওটা। কে কে ওখানে? সে বিদঘুটে অবয়বটা যেন গলার সমস্ত জল শুষে নিয়েছে ততক্ষণে। আরে এত রাতে কে? উত্তর দাও। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও সে অন্ধকার থেকে কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। অগত্যার অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। কিছুদিন বাদে বাগানে বসে চা খেতে খেতে অনিমেষকে বলছিলাম, আর চিন্তা করার কোনো কারণ নেই, কেসটা প্রায় গুটিয়ে এনেছে এবার, যেটা এবার শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, তাই বুঝি? বেশ উত্তেজিত হয়ে কথাখানা বলল অনিমেষ। হ্যাঁ হ্যাঁ, এবারে শুধু মোক্ষম চাল দেওয়ার পালা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, কিন্তু ওই লোকগুলো খুব ডেঞ্জারাস। জেতার পরে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে, ওগুলো সামলানোর ক্ষমতা আমার মনে কাছে, ও নিয়ে তুই ব্যাকুল হোস না। কথাটা শেষ হতে না হতেই আচম্বিতে সদরের ওপরে টাঙানো বহুদিনের পুরনো মাটির শোপিসটা ধূপ করে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। দ্রুত সেদিকে ছুটে গেলাম। মনোহরদাও শব্দ পেয়ে ছুটে এলো ঘর থেকে। বিস্ফারিত চোখে জিজ্ঞেস করলো, এই জিনিস ভাঙলো কি করে বাবু? বুঝতে পারলাম না, আমরা তো ওদিকে কথা বলছিলাম, কই তেমন হাওয়াও তো দিচ্ছিল না। হ্যাঁ তাই তো, এই শোপিস বড়বাবু সেই রাজস্থান থেকে এনেছিল, নয় নয় করেই তাও 50 বছর হবে। এতদিন এ বাড়িতে কাজ করছি, এরকম অলক্ষণে কাণ্ড আমি আজ পর্যন্ত দেখিনি বাবু। কথাটা বলে মনোহরদা চলে গেল। এবার যেন একটা চাপা ভয় ধীরে ধীরে আমায় গ্রাস করতে থাকলো। আমার মনের কোথাও যেন বলছিল, এসব ছোটখাটো ব্যাপার হলেও এ কাণ্ড মোটেই স্বাভাবিক নয়। এ বাড়িতে এতকাল আছি, কোনোদিন নিজেকে এরকম আতঙ্কিত লাগেনি। সারাদিনের ক্লান্তির পর রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। খানিকক্ষণ আগেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, আর তাতেই লোডশেডিং। একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে আসছিল জানলার গড়াত বেয়ে। আচম্বিতে কাছে কোথাও একটা ঝিলিক সহ প্রচণ্ড বাজ পড়ার শব্দ। এমন সময় একটা বিকট চাপা শব্দে ঘুমটা ভেঙে গেল। আর সেই বজ্রপাতের মৃদু আলোয় ঘরের ভিতরে হাড় হিম করা
আর্তনাদে ফেটে পড়লাম। এই কে কে এটা কে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পাশে শুয়ে থাকা অনিমেষের বুকের ওপর হাঁটু মুড়ে বসে আছে একটা আধপোড়া শরীর। সেই বৈশাচিক দেহের দিকে তাকালেও হাড় কেঁপে ওঠে। ভারী একটা দুর্গন্ধে ভরাট হয়ে গেছে ঘরের বাতাস। অমানসিক মুখের আঁচড়ে অনিমেষের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে সেই অবয়বটা। ওকে বাঁচাতে রীতিমতো অবয়বটার সাথে ধস্তাধস্তি শুরু হলো। এই ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে। অতর্কিতে দেহটা পর মুহূর্তে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল, আর সাথে সাথে বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে খাটের উপর অনিমেষ লুটিয়ে পড়ল। এই অনিমেষ, অনিমেষ ওঠ, ওঠ। না, বুঝলাম অনিমেষ ভালো মতোই মূর্ছা গেছে। এটাই স্বাভাবিক যদিও। হাঁফ ছেড়ে তাড়াতাড়ি করে উঠে টেবিলের ওপর রাখা গেলাস থেকে কিছুটা জল খেলাম। ততক্ষণে দু চোখের পাতা থেকে ঘুমটা পুরোপুরি লাটে উঠেছে। তারপর ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম চেয়ারটার ওপর, আর তখনই মাথার ভিতরটা প্রচণ্ড যন্ত্রণায় ফেটে পড়ল। হাত পারষ্ট হয়ে ধীরে ধীরে কেমন একটা ঘোরের মধ্যে প্রবেশ করলো সারা শরীর। অতল বিভীষিকাময় আতঙ্কে ততক্ষণে মূর্ছা যাবার জোগাড়। আচম্বিতে চোখের স্পষ্ট দৃষ্টি একটু একটু করে ঝাপসা হয়ে এলো। চকিতে চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠল ভিন্ন একটা দৃশ্যপট। গহীন জঙ্গলের ভিতর কাঠের তৈরি একটা ছোট্ট কুঁড়ে ঘর। দেখে মনে হয় সম্ভবত কোনো কাঠুরের ঘর। এরপরের দৃশ্যটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দূরে ওটা কে দাঁড়িয়ে? খুব চেনা কেউ। ওটা তো অনিমেষ, কিন্তু ও এখানে? হতচকিত দৃষ্টিতে সম্মোহিতের মতো সেদিকে খানিকক্ষণ চেয়ে রইলাম। এই বুড়ো, কান খুলে শোন, তোদের এই জায়গা ছাড়তে হবে। সামনে দাঁড়ানো এক আদিবাসী বুড়োর উদ্দেশ্যে চিৎকার করে কথাগুলো বলল অনিমেষ। রানা বাবু, এ সম্ভব নয়। কি এত বড় সাহস আমার মুখের ওপর কথা? শোন, তোদের এই জায়গা থেকে হটিয়ে তারপর এই গাছগুলো কেটে বিদেশে চালান দেব। আর ভালো করে শুনে রাখ, বেশি ঘ্যাও ঘ্যাও করবি তো প্রাণটাই নিয়ে নেব। না বাবু না, এই জমি আমাকে বাপ ঠাকুরদার ভিটে, ছাড়ি দেন আমাদের। কথাগুলো কানে গেল না বুঝি? আজ এই জমি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যা। যা টাকা চাস পেয়ে যাবি, নয়তো। সে আপনি আমাকে মাইরে ফেলেন বাবু। প্রাণ থাকতে আমি আমার জমি কিছুতেই ছাড়বো না, আর আপনার টাকা বরং আপনার কাছেই রাখেন। ধীরে ধীরে অনিমেষের চোয়াল দুটো শক্ত হয়ে এলো। চোখ দুখানা লাল জবার মতো রক্তবর্ণ ধারণ করলো। দুজনের মধ্যে বাক বিতণ্ডা ক্রমশ উত্তেজনাময় হয়ে উঠল। কাষ্ঠময় গলায় সে বলল, এই শেষবারের মতো বলছি, যাবি কিনা বল। বুড়োটা আর কোনো উত্তর দিল না, চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শুধু। সেই দেখে অনিমেষের মাথাটা যেন আরো গরম হলো। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলল, যাবি না মানে? দেখ তবে। বলে সে কোটের পকেট থেকে ধারালো একটা ছোরা বার করলো। তারপর উদ্ধত ভঙ্গিতে বুড়োটার দিকে এগিয়ে সজোরে তার পেট বরাবর ছোরাটা চালিয়ে দিল। তারপর সেকেন্ডের মধ্যে গটগট করে ও সেই কুঁড়ের ঘরের ভিতরে গিয়ে ঢুকলো। কিছুক্ষণ পর সেই কুঁড়ে ঘরের ভিতর থেকে এক মহিলা আর এক শিশুর করুণ আর্তনাদ ভেসে উঠল। এরপর অনিমেষ ওর সাগরেদদের বলল, বডিগুলোকে ওই গাছের সাথে বেঁধে পুড়িয়ে দে। আর হ্যাঁ, সব প্রমাণ ধুয়ে মুছে একদম সাফ করে ফেলবি। দেখলাম 3টে বস্তায় মোড়ানো দেহ তারা গাছ থেকে ফাঁসির মতো ঝুলিয়েছে। তারপর নিচ থেকে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে দেহগুলো বিকট গন্ধ ছেড়ে পটাপট শব্দে পুড়তে লাগলো। এই বিভৎস দৃশ্যটা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। ঝপ করে চোখ বন্ধ করে দু হাতে আমি মুখ ঢেকে ফেললাম। এরপর সেই দৃশ্যপটে পড়েছিল শুধু কিছু গোপন নথি আর সেই ছোড়াটা, ব্যাস। বাকিটা জলের মতো আমার সামনে পরিষ্কার হয়ে গেল। সে রাতেই মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই সভ্য সমাজে এই জানোয়ারটার বাঁচার এক বিন্দু অধিকার নেই। ওকে ফাঁসির কাঠে ঝোলাতে যত দূর যেতে হয় তত দূর যাব আমি। পরদিন কোর্ট বসতেই নানা কথার মাঝখানে এই প্রসঙ্গে অনিমেষকে কিছু প্রশ্ন করলাম। শিলিগুড়িতে আপনার কিসের ব্যবসা ছিল? প্রথমে সে তো বোবার মতো খানিকক্ষণ চেয়ে রইল, তারপর বলল,
আরে তুমি তো জজ সাহেবের সামনে আবার বলুন কাঠের ওখান থেকে ব্যবসা গুটিয়ে আসার কারণ ওয়েদার প্রবলেম হুজুর। মিথ্যে কথা, ওখানে আপনি জমি সংক্রান্ত কারণে তিনটে খুন করেছেন। এই যে হুজুর, এই নথিতে সব প্রমাণ মজুদ আছে, আর বাকিটা আপনি লোকাল পুলিশে খবর দিলেই পেয়ে যাবেন। হতবাক হয়ে হাঁ করে এতক্ষণ শুনছিল অনিমেষ। কথাগুলো শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর সে মুখ হাত দিয়ে একরাশ কান্নায় ফেটে পড়ল এবং সব দোষ স্বীকার করল। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর আসামির জবানবন্দির ভিত্তিতে এই কোর্ট অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। সমস্ত প্রমাণাদি খুঁটিয়ে দেখার পর জজ সাহেব আদেশ দিলেন,